ক্লাসটা আমরা করতে থাকি। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি। ছোট ছোট সেন্টেন্স থেকে আমাদেরকে বড় বড় সেন্টেন্স তৈরি করতে হবে। সুমাইয়া আপা ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। আমি এখন ক্লাসটা শুরু করছি। তো ইংলিশে স্পিকিং করতে গেলে বা ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, তো আমরা প্রথমে কয়েকটা স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন একটা স্ট্রাকচার যদি বলি, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে সেই সাথে, এটাও অথবা ওটাও। অ্যাজ ওয়েল অ্যাজ। যদি বলা হয় মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, তাহলে কি হবে? দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দেখেন এখানে বাক্যটা কিভাবে আমি গঠন করেছি। অ্যাজ ওয়েল অ্যাজটাকে আমি মাঝখানে বসিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজটাকে আমি মাঝখানে বসিয়ে দুই পাশে দুটো বাক্য করেছি। দ্য গার্ল ইজ বিউটিফুল আর অ্যাজ ওয়েল অ্যাজটা আমার মাঝে থেকে গেল। এর অর্থ হচ্ছে সেই সাথে অথবা এটাও বা ওটাও। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে কি, বুদ্ধিমতীও। অনেক সময় আমরা বলি রবিউল ক্রিকেটও ভালো খেলে, ফুটবলও ভালো খেলে। দেখবেন আপনার এলাকায় এমন প্লেয়ার রয়েছে যে ক্রিকেটও খেলতে পারে, ফুটবলও খেলতে পারে। অনেকে রয়েছেন, অনেক টিচাররা আমি দেখেছি অঙ্ক প্রাইভেট পড়াতে পারে, আবার ইংরেজিও প্রাইভেট পড়াতে পারে। তো এই ধরনের কথাগুলোকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করব। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে, এটাও অথবা ওটাও। এটার অর্থ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে আমরা আরো কয়েকটা বাক্য দেখব অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে সেই সাথে, এটাও অথবা ওটাও। একটু প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে খেয়াল করবেন, আপনি পারবেন। এই যে বলছে রাজু ফুটবলের সাথে ক্রিকেটও ভালো খেলে। রাজু একজন ছেলে, সে ফুটবলও ভালো খেলে আবার ক্রিকেটও ভালো খেলে। কি হবে? রাজু ক্যান প্লে ফুটবল। দেখেন এই একটা বাক্য। আর ক্রিকেট আমি মনে করলাম এই একটা বাক্য, যদিও একটা ওয়ার্ড, কিন্তু এটা ধরে নিলাম একটা বাক্য। এটাকে সংযুক্ত করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। তাহলে এখানে তাজ ভাইয়া একটু বলবেন যে আমি আহ মিষ্টির পাশাপাশি জাঙ্ক ফুডও পছন্দ করি। আমি মিষ্টিও পছন্দ করি, আমি তৈলাক্ত খাবারও পছন্দ করি, জাঙ্ক ফুড যেটা। তাহলে কি হবে? আই লাইক সুইটস। না, আই লাইক সুইটস। হ্যাঁ, আগে মিষ্টি দিবেন। আই লাইক সুইটস অ্যাজ ওয়েল অ্যাজ জাঙ্ক ফুড। হ্যাঁ, আই লাইক সুইটস অ্যাজ ওয়েল অ্যাজ জাঙ্ক ফুড। হ্যাঁ, আমি ভাতের পাশাপাশি, বা আমি ভাতও পছন্দ করি, বিরিয়ানিও পছন্দ করি। আই লাইক বা আই ইট রাইস, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ বিরিয়ানি। আই লাইক রাইস অ্যাজ ওয়েল অ্যাজ বিরিয়ানি। তাহলে দেখেন এই বাক্যগুলোকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ছাড়া কিন্তু করতে পারবো না। তো এই একটা স্ট্রাকচার শিখিয়ে দিলাম, এইটা দিয়ে আপনি 10টা 15টা বাক্য মনে মনে অবসর সময়ে করবেন অ্যাজ ওয়েল অ্যাজ। দেখেন একটা বিষয় মনে রাখবেন, স্যার যা কিছু পড়িয়ে দিবে, এইটা যখন আপনি অবসর সময়ে থাকবেন তখন কিন্তু আপনাকে এগুলো, আপনারা নিশ্চয়ই গরু, যারা গ্রামে বেড়ে উঠেছেন দেখছেন, গরুতে কিন্তু প্রথমে স্বাদ না বুঝে খেয়ে ফেলে, তখন স্বাদ বোঝে না। সে বিচলি খায় বা সে খড় খায়, সে ঘাস খায়, যা কিছু খায়, সে শুধু গোগ্রাসে খেয়ে ফেলে। কিন্তু যখন সে বিশ্রাম নেয় তখন ওই খাবারগুলো পাকস্থলী থেকে আবার মুখে নিয়ে আসে, এনে কি করে, তখন দ্বিতীয়বার আবার তার স্বাদ বুঝে বুঝে খায়। এটাকে বলে চর্বণ করা, চিবানো। হ্যাঁ, চিউইং বলে, জাবর কাটা। তো আমরা প্রথমে শিক্ষক যখন বুঝাবে তখন আমি যা বলবো এগুলো আপনাকে বুঝতে পারলেন কি পারলেন না, যখন বুঝতে পারবেন না আমাকে বলবেন, কিন্তু আগে ঠিক এইভাবেই শুনতে হবে। কিন্তু আপনি দ্বিতীয়বার এই শীটটা যখন পড়বেন, আপনি দ্বিতীয়বার যখন এগুলো শুনবেন, এই শীট গুলো দেখবেন, দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনার মনে থাকবে। তো এখানে আমি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে একটা বাক্য করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে, এটাও অথবা এটাও। এরপর একটা বাক্য দেখব, সেই রুলটা হবে হাউ অ্যাবাউট। আমি মাত্র 5টা রুল দেখাবো, এই 5টা রুল থেকে আপনারা বাক্য করবেন 5 5 25টা। প্রত্যেকটা রুল থেকে 5টা করে বাক্য। দেখেন আমি শুধু পড়াবো না প্রতিদিন, আমি পড়া নিব, আমি পড়া দিব এবং আমি পড়া নিব। আমি কি পড়া দিচ্ছি আমার হয়তো মনে থাকবে না, কিন্তু আগামী দিন ক্লাসে আপনারা আমাকে বলে দিবেন স্যার এই এই পড়া দিয়েছিলেন, পড়াগুলা কাইন্ডলি আমাদের কাছ থেকে একটু নিবেন।
বিষয়টা আমি আশা করি বুঝাতে পেরেছে। কারণ দেখেন, প্রেসার না থাকলে, আপনার যদি কোনো তাড়া না থাকে, মনে করেন আপনাকে বললাম যে আগামী বছর আপনাকে দেশে আসতেই হবে একটা গুরুত্বপূর্ণ কাজ, অথবা আপনাকে যে কেউ একটা তাগেদা দিল, একটা দায়িত্ব দিল যে আগামীকাল তোমাকে এই কাজটা, আপনি যেখানে রয়েছেন আপনার বস বলল যে আগামীকাল তোমাকে এই কাজটা করতেই হবে, আমরা কিন্তু এটা করতে বাধ্য। কেন বাধ্য? কারণ আমাদের উপরে একটা প্রেসার থাকে, একটা চাপ থাকে। প্রেসার কুকারের রান্নাটা কেন বেশি দ্রুত হয়? কারণ ওর ভিতরে তাপ এবং চাপ দুইটাই থাকে। আর তাপ এবং চাপ না থাকলে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু করে না। এখানে মনে করেন সুমাইয়া আপা একটা জব করে, আপনি একটা জব করছেন, বা জব নাই বা করলেন, কিন্তু আপনার আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, এটা জান। তাহলে এখানে আমাদেরকে প্রেসার নিতে হবে, হ্যাঁ, প্রতিদিন পড়া নিতে হবে। আমি যদি পড়া দিতে ভুলেও যাই, আপনারা পড়াটা আমার কাছ থেকে নিয়ে নিবেন। দেখেন, হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। কি বলছে? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। তাহলে এগুলো কি দিয়ে বললাম আপা বলেন? হাউ অ্যাবাউট এর একটা রুল। কিসের রুল? হাউ অ্যাবাউট, হ্যাঁ, কেমন হয়, হ্যাঁ। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? মনে করেন আজকে এই মুহূর্তে খুলনার আকাশে আমি যেখানে রয়েছি, এখানে বর্ষা হচ্ছে, তো মনে করেন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো আমি নিজে নিজে বা আমার পরিবারকে আমি বলছি, আমার আম্মুকে বলছি যে আজ তো খুব বর্ষা হচ্ছে, এই বৃষ্টির মাথায় বর্ষণ মুখর সন্ধ্যায় বিরিয়ানি বা মাংস খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো বলছি আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বিরিয়ানি খেলে কেমন হয়? আজকে বৃষ্টি হচ্ছে, দেখবেন ছেলেরা বর্ষা মাথায় মাঠে ফুটবল খেলতে যায়, তো আমি বললাম যে আজকে বাহিরে ফুটবল খেললে কেমন হয়? আজকে দুপুরে ঘরে খাবার না খেয়ে বাহিরে খেলে কেমন হয়? এই কেমন হয় যে বাক্যগুলো, এগুলো হাউ অ্যাবাউট দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? হাউ অ্যাবাউট, হ্যাঁ। আমি মাত্র 5টা রুল শিখাবো। 5টা রুল থেকে আপনি আগামী ক্লাসের জন্য প্রত্যেকটা রুলের অধীনে 5টা করে বাক্য করবেন, মোট 25টা বাক্য। আচ্ছা, সুমাইয়া আপা মনে হয় কাজগুলো পাঠিয়েছেন, আমি একটু দেখে দেই। আপনি কষ্ট করে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তবে একটা বিষয় আমি বলবো, আপনি এই যে লেখাগুলো দেখেন অনেক সাদা সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো একটু কালো কালি দিয়ে আর একটু ক্লিয়ার লিখবেন, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। তো আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ রাইটিং এ লেটার, হ্যাঁ। আচ্ছা, এইগুলো আমি পড়বো না, আপনি কাইন্ডলি আপনার সামনে যে নোটবুকে যেখানে লিখেছেন ওইটা থেকে পড়েন বা এইখান থেকে পড়বেন, আমি শুনবো। আপনি যেখানে লিখেছেন খাতাটা বের করলে বেশি ভালো হয়, এইখান থেকে আপনি পড়ুন, আমি শুনবো। আই ওয়াজ রাইটিং এ লেটার, টোটাল সবগুলো পড়বেন, যে যে কয়েকটা পৃষ্ঠা আপনি পাঠিয়েছেন, হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, আই ক্যান রাইট, হ্যাঁ হ্যাঁ, এটা একটু, হ্যাঁ এইটাই, হ্যাঁ, আই রাইট এ লেটার, থ্যাংক ইউ, হ্যাঁ। আমি একটা চিঠি লিখি, হ্যাঁ, বাংলাটাও বলবেন আপা, হ্যাঁ। হ্যাঁ, 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 হুম, 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 হুম। হ্যাঁ, এই দেখেন, এই যে সুন্দর প্রশ্ন, একটা মিনিট আমি একটু বলি। এই লিখেছি বা লিখিয়াছি, এটা কিন্তু একই কথা তো। একটা বলা হচ্ছে সাধু ভাষায়, আরেকটা বলা হচ্ছে চলিত ভাষায়। দেখবেন আগের কালের যে বইগুলো ছিল গ্রামার, মানে বাংলা যে লেখাগুলো ছিল রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিনের, এগুলা কিন্তু অধিকাংশ লেখা ছিল হচ্ছে কিসে বলেন তো? সব সাধু ভাষা ব্যবহার করে লেখা হয়েছিল। এগুলো কিন্তু সব সাধু ভাষা ব্যবহার করে লেখা হয়েছিল। তো আমি এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাজ ভাইয়া ভালো করে একটু শুনবেন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি একটা চিঠি লিখেছি অথবা আমি একটা চিঠি লিখিয়াছি, এই কথাগুলো আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললেও হবে,
আবার প্রেজেন্ট পারফেক্ট মানে সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু সাধু ভাষায় বললে হবে চলিত ভাষায়। যেমন যদি বলা হয় আমি ভাত খেয়েছি, এইটা না বলে যদি কেউ আপনারা দুজনের ভিতরে একজন বললেন আমি ভাত খাইয়াছি, এটাও একই কথা। যদি বলা হয় তাহারা স্কুলে গিয়েছে, এটাও যে কথা, তাহারা স্কুলে গিয়াছে, গিয়েছে বা গিয়াছে। হ্যাঁ, রহিম অঙ্কটি করেছে, এটাও যে ট্রান্সলেশন হবে রহিম অঙ্কটি করিয়াছে। অর্থাৎ একটা সাধু রূপ ব্যবহার করেছি, একটা চলিত রূপ ব্যবহার করেছি। হ্যাঁ, আপনি যে কোনো একটা বললে হবে। থ্যাংক ইউ। তারপরেরটা পড়েন। হ্যাঁ, হ্যাঁ, লিখেছিলাম না এটা বলবেন না আপা, বলতে হবে আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আর আমি একটা চিঠি লিখেছিলাম না এইটা বলবেন না, বলতে হবে আমি একটা চিঠি লিখিনি। কি বলতে হবে? আমি একটা চিঠি লিখিনি, আমি ভাত খাইনি, তারা স্কুলে যায়নি, হ্যাঁ সে ঘুমায়নি, সুমাইয়া এখনো কাজটি করিনি। তাহলে এইগুলা হচ্ছে প্রেজেন্ট সরি এগুলো পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। হ্যাঁ, যেমন বলছেন দেখেন আমি একটা চিঠি লিখেছিলাম, রাইট থেকে এসেছে রোট, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আর এটা নেগেটিভ বলতে হবে আমি একটা চিঠি লিখিনি। কি বলতে হবে বলেন? আমি একটা চিঠি লিখিনি। হ্যাঁ, তারপর হ্যাঁ, 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 না এটা হবে আমি কি একটা চিঠি, দেখেন ডিড আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখেছি, লিখেছি বললে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এটা হবে আমি কি একটা চিঠি লিখেছিলাম, আমি কি একটা চিঠি লিখেছিলাম। বিষয়টা বুঝতে, আমি একটা চিঠি লিখিনি। হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক আছে, আমি কি একটা চিঠি লিখেছিলাম, ডিড আই রাইট এ লেটার। হ্যাঁ, তারপর বলুন। হুম, হ্যাঁ আমি কি একটা চিঠি লিখেছিলাম না, অথবা বলতে পারবেন আমি কি একটা চিঠি লিখিনি, আমি কি ভাত খাইনি, আমি কি মাছ ধরিনি, আমি কি স্কুলে যাইনি, অর্থাৎ আমি কি স্কুলে গিয়েছিলাম না। এইটা বললে কেমন দেখবেন একটু কেমন কেমন জানি শোনা যায়। হ্যাঁ, কোথায় জানি উদ্ভট কিছু হয়ে যাচ্ছে, মিলছে না। আমি কি একটা চিঠি লিখেছিলাম না, এইটা না বলে বলবেন আমি কি একটা চিঠি লিখিনি, আমি কি একটা চিঠি লিখিনি। হ্যাঁ, এটা একটা নিয়ে আসছে, থ্যাংক ইউ। এটাতে দেখেন এক একজনের মাথা থেকে এক একটা ভালো কিছু বেরিয়ে আসে। এখানে একটা নিয়ে আসবে, কোথায় নিয়ে আসে জানেন? আমি বলে দেই। যেমন দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বললাম, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এইটার নেগেটিভ অনেকে বলে ফেলে আমি ভাত খেয়েছি না, কিন্তু এটা বলা যায় না, এখানে একটা নি আনতে হবে, আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি। এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টের একটা নেগেটিভ। আবার লক্ষ্য করে দেখবেন যখন এটা পাস্ট ইনডেফিনিটে হবে আমি ভাত খেয়েছিলাম, এটা নেগেটিভ কি বলতে পারবেন আমি ভাত খেয়েছিলাম না, এটা বলা যাবে না, বলতে হবে আমি ভাত খাইনি। কি বলতে হবে? আমি ভাত খাইনি। বিষয়টা লক্ষ্য করবেন। তাহারা স্কুলে গিয়েছিল, তাহারা স্কুলে যায়নি। ছেলেরা মাছ ধরছিল, ছেলেরা মাছ ধরেনি বা ধরছিল না। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আবার সেখানে নেগেটিভ দেওয়া যায়, কিন্তু ইনডেফিনিট টেন্সে নেগেটিভ দেওয়া যাবে না। আচ্ছা সুমাই আপু তার পরের গুলো পড়বেন, এখান থেকে আই ওয়াজ রাইটিং এ লেটার। লিখছিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। হুম, হুম, হুম। হ্যাঁ রিটেন হবে, এবং এখানে উচ্চারণটা হবে লিখিনি। হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ আর পাস্ট পারফেক্টের নেগেটিভ আর প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ একই রকম শোনা যাবে। হ্যাঁ, তারপর হুম, হুম,
হি ওয়ন্ট বি রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতে থাকবে না। উইল হি রাইটিং এ লেটার, সে কি একটি চিঠি লিখবে? ওয়ন্ট হি রাইটিং এ লেটার, সে কি একটি চিঠি লিখতে থাকবে না। আই উইল হ্যাভ রিটেন, আমি একটি চিঠি লিখে থাকবো। আই ওয়ন্ট হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখে থাকবো, লিখতে থাকবো না, এরকম হবে বাংলা। হ্যাঁ হ্যাঁ, বাংলাটা আপনি আবার অ্যাফার্মেটিভটা বলেন, অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক যেটা। উইল হ্যাভ রিটেন হ্যাঁ, আমি একটা চিঠি লিখিয়া থাকবো বা আমি একটা চিঠি লিখে থাকবো, আর এটা নেগেটিভ হবে। হ্যাঁ, এটা নেগেটিভ হবে, আমি একটা চিঠি লিখে থাকবো না, আমি একটা চিঠি লিখে থাকবো না। উইল হ্যাভ রিটেন এ লেটার, আমি কি একটি চিঠি লিখে থাকবো? ওন্ট আই হ্যাভ রিটেন এ লেটার, আমি কি একটি চিঠি লিখে থাকবো না। থ্যাংক ইউ। দেখেন, আই ক্যান রাইট, হ্যাঁ পড়েন পড়েন, আরো যেগুলো আছে পড়ে ফেলেন। ক্যান অনেক লিখেছিলাম তো, তাই আই ক্যান রাইট, আমি লিখতে হ্যাঁ পারি। পড়েন, আমরা শুনবো, যতগুলো লিখেছেন সব পড়ে ফেলেন। কি লিখতে পারি? ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। এখানে চাইলে আপনি অবজেক্ট যুক্ত করতে পারেন, ক্যান আই রাইট, এখানে অবজেক্ট দিতে পারেন। আমি কি একটা চিঠি লিখতে পারি, ক্যান আই রাইট এ লেটার, ক্যান আই রাইট এ লেটার। আমি কি ঘুমাতে পারি, ক্যান আই স্লিপ নাও, আমি কি এখন ঘুমাতে পারি। আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুডন্ট গো, আমি যেতে পারতাম না। কুড আই গো, আমি কি যেতে পারতাম? কুডন্ট আই গো, আমি কি যেতে পারতাম না। আই মে গো টু দা মার্কেট, আজ আমি বাজারে যেতে পারি। আজ আমি বাজারে নাও যেতে পারি। আই মে নট গো টু দা মার্কেট, আমি কি আজ বাজারে যেতে পারি। মে আই গো টু দা মার্কেট, আমি কি আজ বাজারে যেতে পারি না। মে আই নট গো টু দা মার্কেট, আমি অবশ্যই ফুটবল খেলা করব। আই মাস্ট প্লে ফুটবল, আমি অবশ্যই ফুটবল খেলবো না। আই মাস্টেন্ট প্লে ফুটবল, আমি কি অবশ্যই ফুটবল খেলবো। মাস্ট আই প্লে ফুটবল, আমি কি অবশ্যই ফুটবল খেলবো না। মাস্টেন্ট আই প্লে ফুটবল। আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। আই শ্যালেন্ট গো হোম, আমি কি বাড়ি যাব না। শ্যাল আই গো হোম, আমি কি বাড়ি যাব। শ্যালেন্ট আই গো হোম, আমি কি বাড়ি যাব না। এটা চ্যানেল না, চ্যান্ট হয়। আই শুড গো হোম, আমার বাড়ি যাওয়া উচিত। আই শুডন্ট গো হোম, আমার বাড়ি যাওয়া উচিত না। শুড আই গো হোম, আমার কি বাড়ি যাওয়া উচিত। শুডন্ট আই গো হোম, আমার কি বাড়ি যাওয়া উচিত না। আই উড গো টু দ্য মার্কেট, আমি বাজারে যেতাম। আই উডেন্ট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যেতাম না। উড আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজারে যেতাম। উডেন্ট আই গো টু দ্য মার্কেট, আমি কি বাজারে যেতাম না। আই নিড টু কুক, আমার রান্না করার দরকার। আই নিডেন্ট টু কুক, আমার রান্না করা দরকার না। নিড আই কুক, আমার কি রান্না করা দরকার। নিডেন্ট আই কুক, আমার কি রান্না করা দরকার না। বুঝতে স্যার? হ্যাঁ আমি শুনছি, বলুন। বাক্যগুলো সুন্দর হচ্ছে। এরপরে তাজ ভাই একটু বলবেন, এইভাবে 12টা টেন্স এবং 18টা মডেল দিয়ে একটু বাক্য করবেন, যেখানে ভুল হয় আমি ধরিয়ে দিব। হ্যাঁ, তারপর পড়ুন, নেক্সট থেকে পড়ুন কোন বাক্যটা পড়েছেন। আই এম টু কুক ফুড, রান্না করা হয় বা আমাকে রান্না করতে যেতে হয়। আই এম টু কুক ফুড, আহ, আমাকে খাবার রান্না করতে যেতে হয়। আই এম টু কুক ফুড, আই এম নট টু কুক ফুড, আমাকে খাবার রান্না করতে যেতে হয় না। এম আই টু কুক ফুড, আমাকে কি খাবার রান্না করতে যেতে হয়। এম আই নট টু কুক ফুড, আমাকে কি খাবার রান্না করতে যেতে হয় না। আমাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। আই ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, পাস্ট ফর্ম হলে আমাকে am to is to এর পরিবর্তে was to, I was go to school every day। হ্যাঁ, আমাকে প্রতিদিন অফিসে যেতে হবে। এটা রুল দেখা বস গেল। তারপর আই ওয়াজেন্ট টু গো টু দা স্কুল, গো টু স্কুল আমার এভরিডে, আমাকে কি আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় না। ওয়াজ আই টু গো টু স্কুল এভরিডে, আমাকে কি প্রতিদিন স্কুলে যেতে হতো। ওয়াজেন্ট আই গো টু ওয়াজেন্ট আই টু গো টু স্কুল এভরিডে, আমাকে প্রতিদিন কি স্কুলে যেতে হতো না। আই হ্যাভ টু ইট রাইস, আমার আজ ভাত খেতে হবে। আই হ্যাভ টু ইট রাইস টুডে,
আমার আজ ভাত খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট রাইস টুডে, আমার আজ ভাত খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট রাইস টুডে, আমার কি আজ ভাত খেতে হবে। ডোন্ট আই হ্যাভ টু ইট রাইস টুডে, আমার কি আজ ভাত খেতে হবে না। হি হ্যাজ টু গো টু স্কুল টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে। হি হ্যাজ টু গো টু স্কুল টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে। হি হ্যাজ ডাজন্ট হ্যাভ টু গো টু স্কুল টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে না। ডাজ হি হ্যাভ টু গো টু স্কুল টুডে, তাকে কি আজ স্কুলে যেতে হবে। ডাজন্ট হি হ্যাভ টু গো টু স্কুল টুডে, তাকে কি আজ স্কুলে যেতে হবে না। হচ্ছে আই হ্যাড টু গো টু দ্য মার্কেট স্টারডে, আমাকে গতকাল বাজারে যেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু গো টু দ্য মার্কেট স্টারডে, আমাকে গতকাল বাজারে যেতে হয়নি। ডিড আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট স্টারডে, আমাকে কি গতকাল বাজারে যেতে হয়েছিল। ডিডন্ট আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট স্টারডে, আমাকে কি গতকাল বাজার যেতে হয়েছিল না বা হয়নি। এইটুকু। আমি লাস্টের দুটো এই যে হ্যাজ এবং হ্যাড চেঞ্জ হয়েছে, এইটুকু একটু আমার বোঝাই দিই। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা বিষয় একটু খেয়াল করলাম, সেটা হচ্ছে আমরা কয়েকটা বাক্য তৈরি করেছি, তাই না? মডাল, সেমি মডাল, তারপর হচ্ছে আরো বিভিন্ন স্ট্রাকচার ব্যবহার করে। এখন আমাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে এই যে যে বাক্যগুলো আপা তৈরি করেছে, এই বাক্যগুলো থেকে আমরা আরো নতুন নতুন বাক্য সাজাবো। যেমন এখানে আইএনজি দিয়ে বলেছে, ফিউচার টেন্স ব্যবহার করে বলেছে হি উইল বি রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। অর্থাৎ এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা রুল। এই যে দেখেন যেভাবে সুমাইয়া আপা কাজ করে পাঠিয়েছে, তাজ ভাইয়ার যদি হাতে সময় থাকে এগুলো করবেন, এগুলো করলে একটা হাতে নাতে ইনস্ট্যান্ট একটা ফল আপনি পাবেন। আচ্ছা, পাঠাবেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। করেছে হুম, এইভাবে হোমওয়ার্ক গুলো একটু করেন। আচ্ছা, আচ্ছা, এগুলো করতে হবে, হ্যাঁ। এগুলো রেগুলার ওয়েতে করবেন। এগুলো করলে কি হবে, আপনার প্র্যাকটিসটা আরো বেশি ভালো হবে। ওটা একটু বুঝাই দেবেন, সে হ্যাজ চেঞ্জ হয়েছে যে আমি যখন বললাম হি হ্যাজ টু গো টু স্কুল টুডে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা হি হ্যাজ। হ্যাভ হ্যাঁ, হ্যাঁ, এইটা। আচ্ছা, আমি এটা আবারও বুঝাই দিই। খুব ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপা। বলছে হি হ্যাজ টু গো টু স্কুল এভরিডে, তাকে প্রতিদিন, বা হি হ্যাজ টু গো টু স্কুল টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে, হ্যাঁ। এখানে এখানে দেখেন কোনো শ্যাল বা উইল নেই, তারপরেও বাংলা বাক্যে এখানে লিখেছি কিন্তু হবে। অর্থাৎ হ্যাজ টু বা হ্যাভ টু এর অর্থ হলো দরকার বা আবশ্যক। যেমন আমি যদি আপনাকে বলি যে আজকে রাতে, এখন হচ্ছে 4টা বাজতে গিয়েছে, আজকে রাতে আমাকে ঢাকায় যেতে হবে। তো এখানে আপনি শ্যাল উইল ব্যবহার না করে, আমরা জানি বে, বি, ব এগুলো থাকলে ফিউচার টেন্সের চিহ্ন। তো আমি কথাটা কি বলেছি, আজকে রাতে আমাকে ঢাকায় যেতে হবে। এখন এই যে যেতে হবে, হুম, এই যেতে হওয়া, তো এখানে হ্যাভ টু মানে হচ্ছে যেতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু। আর এখানে দেখেন প্রথম বাক্যটা লেখা হয়েছে হি হ্যাজ টু গো টু স্কুল টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে, হি হ্যাজ টু গো টু স্কুল টুডে। এখন পরের বাক্যে লিখেছেন হি ডাজ নট হ্যাভ টু, উপরে লিখেছি হ্যাজ টু, আবার এখানে ডাজ নট হ্যাভ টু দিয়েছি। এটা কেন দিলাম? এইটা দিয়েছি এই কারণে, দেখেন এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই জন্য এখানে হ্যাজ টু বসেছে। কি বসেছে? হ্যাজ টু। হি হ্যাজ টু। এখন হি হ্যাজ টু গো টু স্কুল
টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে। আবার এখানে লিখেছি হি ডাজ নট হ্যাভ টু। এই যে দেখেন, এই ডাজ নট যখন দিব, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। দুজনেই একটু ভালো করে মনে রাখবেন, এটা জীবনে অনেকবার এরকম ভাবে সামনে আসবে, কিন্তু একবার শিখালে পরবর্তীবার যেন মনে পড়ে। তো বলছে হি হ্যাজ টু গোস টু স্কুল টুডে, তাকে স্কুলে যেতে হবে, আজ স্কুলে যেতে হবে। আর এখানে হি ডাজ নট হ্যাভ টু, এই হ্যাভ টু না দিয়ে যদি আমি এটা দিতাম, এটা যদি আমি দিতাম যে হি ডাজ নট হ্যাজ টু গো টু স্কুল টুডে, তাকে আজ স্কুলে যেতে হবে না, তাকে আজ স্কুলে যেতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু। এখন এখানে দুটো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমার মনের কথাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি বলে দিয়েছেন, ধন্যবাদ। এখানে হ্যাজ, এই যে ডাজ নট, আবার এই হ্যাজ, দুইটা থার্ড পারসন কখনো এক জায়গায় বসে না, বসলে এরা মারামারি করবে, গন্ডগোল করবে, এই জন্য একটাকে থার্ড পারসন করেছি, আরেকটা বেস ফর্মে ফিরিয়ে নিয়ে এসেছে। এই যে যেহেতু ডাজ বসেছে, এখানে সাবজেক্ট হি, এই জন্য ডাজ নট বসেছে। সাবজেক্ট যদি ইউ হতো, তোমার স্কুলে যেতে হবে না, ইউ ডাজ নট হতো না, তখন হতো ইউ ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল টুডে। কি হবে? ইউ ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল টুডে, তোমাকে স্কুলে যেতে হবে না। ডাজ হি হ্যাভ টু গো টু স্কুল টুডে, এই যে দেখেন ডাজ হি হ্যাজ টু হবে না, কিন্তু ডাজ হি হ্যাভ টু। অর্থাৎ আপা একটু মনে রাখবো আমরা সবাই যে এখানে দুইটা থার্ড পারসন ফর্ম এক জায়গায় বসানো যায় না। আচ্ছা, তবে দেখেন অনেকগুলো কাজ আপনি করে ফেলেছেন, এর জন্য আমি আসলে অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আগামী ক্লাসেও বাক্য করবেন, কিভাবে বাক্য করবেন, এই যে আমি আজকে এই রুল শিখাচ্ছিলাম, রুলগুলো ছিল, প্রথম রুলটা দেখিয়েছি, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে, অথবা এটাও বা ওটাও। আরেকটা হচ্ছে হাউ অ্যাবাউট, কেমন হয়, হাউ অ্যাবাউট কেমন হয়, হাউ অ্যাবাউট। দুটো থার্ড পারসন একসাথে বসবে না, এখানে হ্যাভ বসেছে, হ্যাঁ হ্যাঁ, চাইলেও তারপর বলেই হ্যাভ বসেছে। ইয়েস, থার্ড থার্ড হ্যাঁ হ্যাঁ, ওই পার্সনটা ওখানে প্রথমটা ডাবল থেকে মানে থার্ড পারসন, থার্ড পারসন। হ্যাঁ, এটা একটু আপনারা মনে রাখবেন। আচ্ছা, তারপর আমি যে বিষয়টা দেখাবো, হাউ অ্যাবাউট কেমন হয়। এখন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। এখন দেখেন এর স্ট্রাকচারটা কি হবে, প্রথমেই আপনাকে হাউ অ্যাবাউট বসাতে হবে, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে, তারপর ভার্বের পর আইএনজি, হাউ অ্যাবাউট এর পর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আরেকটা রুল শিখাবো তৃতীয় নাম্বারে, সেটা হচ্ছে ফিল লাইক। ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে, ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে। যেমন যদি বলা হয় আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং, কি বলবেন? আই ফিল লাইক ইটিং। আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। হ্যাঁ, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি নাও, নাও মানে হচ্ছে এখন। আচ্ছা, আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আপনি একজন বললেন যে স্যার এখন আমার দেশে যেতে ইচ্ছা করছে, আমার এখন কফি খেতে ইচ্ছা করছে, আমার এখন ফুটবল খেলতে ইচ্ছা করছে। তাহলে এই বাক্যগুলো কিভাবে আমরা গঠন করব? সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ফিল লাইক, এগুলো একটু দেখবেন এই শীটটা পরবর্তীতে সবই মনে থাকবে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। হ্যাঁ, আচ্ছা, আমার খেতে ইচ্ছা করছে না, তখন আই যেহেতু ফার্স্ট পারসন এখানে ডোন্ট হবে। হ্যাঁ, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? আচ্ছা, আমার পাখির মতন উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক দ্য বার্ড, আই ফিল লাইক, আই ফিল লাইক, ফিল লাইক ফ্লাইং দ্য বার্ড। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে ফিল লাইক, তারপর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। ভার্বের সঙ্গে কি দিতে হবে বলুন? আইএনজিটা দিতে হবে। এরপর দেখেন বলছে হচ্ছে লেগে থাকো, হ্যাঁ, লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, তুমি যেতে থাকো আমি পরে আসব, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। অর্থাৎ আপনি কাউকে যখন উপদেশ দিয়ে বলছেন যে লেগে থাকো তুমি এই কাজটা থেকে সফলতা পাবে, লেগে থাকো তুমি জিতবে, এই বাক্যগুলোকে আমরা এই কিপ ব্যবহার করব, কিপের সাথে ভার্বের পর আইএনজি, কিপের সাথে ভার্বের পর আইএনজি। বলছে কিপ স্টেইং ইউ উইল উইন,
কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। দেখেন, বলছে যে নামাজ পড়তে থাকো। সুন্দর একটা কথা বলেছে, নামাজের ভিতরে আমরা সব সমস্যার সমাধান পাবো। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেয়িং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। কিপ প্রেয়িং, ইউ উইল গেট অল দ্য সলিউশনস অফ প্রবলেমস। আমি বলেছি প্রতিদিন 5টা করে পড়া দেব। হ্যাঁ, আমি আজকে 5টা পড়াচ্ছি। এই 5টা থেকে আপনারা আরো 5টি করে বাক্য করবেন। মোট হচ্ছে 25টা বাক্য করবেন। এবং আগামীতে এই শীটে আপনারা এই 5ম নাম্বারের পরে 6, 7, 8, 9, 10 আরো 5টা পড়ে রাখবেন। তাহলে মোট কথা হচ্ছে আমাদের 10টা করে পড়া হচ্ছে। 5টা পড়া দিচ্ছি আর 5টা আপনারা পড়বেন। তাহলে 10টা করে রুল যদি আমরা পড়ি, অল্প কিছুদিনের ভিতরে এই শীটটা আমরা কভার করতে পারবো। আই উইশ আই কুড, এই স্ট্রাকচারটা হচ্ছে আই উইশ আই কুড, অর্থাৎ আমি যদি পারতাম। কি হবে বলুন তো? আমি যদি পারতাম, আই উইশ আই কুড। এরপর ভার্বের বেস ফর্মটা দিতে হবে। হ্যাঁ, এইগুলো তাজ ভাইয়া একটু পড়বেন। আমি যদি পাখির মতো, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। হ্যাঁ, আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। বার্ড, হ্যাঁ, আমি যদি, যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। হ্যাঁ, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। কান্ট্রি, হ্যাঁ, যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। হ্যাঁ, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। হেলথ, হ্যাঁ, যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম। হুম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি ভালো মানুষ হতে পারতাম। হুম, 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 হ্যাঁ, 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 গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। হ্যাঁ, গিভ আপ একসঙ্গে বসবে। আর স্মোকিং মানে হচ্ছে এখানে ধূমপান। হ্যাঁ, ঠিক আছে বাক্যটা, তারপর একটা পড়ুন। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি কাজটা, সঠিক কাজ করতে পারতাম। হুম, ডু দ্য ওয়ার্ক প্রপারলি। হ্যাঁ, আমি যদি দেশের, হ্যাঁ, পারতাম। হুম, আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। বি মানে হচ্ছে এখানে হওয়া, প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি। মনে করেন আপনার বাড়িতে একটা বড় প্রোগ্রাম, একটা অনুষ্ঠান হচ্ছে। এখন আপনি মনে মনে বলছেন যে আমি তো কুয়েতে রয়েছি, আমি যদি এখন দেশে যেতে পারতাম, আমি যদি এখন দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, সে যদি এখন আমার বাড়িতে আসতে পারতো। অর্থাৎ এই যে একটা কল্পনা, হ্যাঁ, এই যে বলছে যে আমি যদি পাখির মতো উড়তে পারতাম, এই ক্ষেত্রে আপনাকে আই উইশ আই কুড ব্যবহার করতে হবে। আই উইশ আই কুড। হ্যাঁ, এই দেখেন সাবজেক্টটা হবে, স্ট্রাকচার হবে, বাক্য গঠন প্রণালী হবে আই উইশ আই কুড, অর্থাৎ স্ট্রাকচার আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। হ্যাঁ, আই উইশ আই কুড মেইনটেইন মাই গুড হেলথ। আমি যদি সুস্বাস্থ্য ধরে রাখতে পারতাম, বজায় রাখতে পারতাম। তাহলে এই বাক্যগুলো আই উইশ আই কুড ব্যবহার করে করবেন। এই 5টা মাত্র রুল পড়ালাম, এখান থেকে আপনারা মনে রাখবেন। আজকে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা সবাই কথা বলতে চাই, কিন্তু কথা বলতে গেলে আমরা ভোকাবুলারির প্রয়োজন হয়। তো সহজে আমরা কিন্তু ভোকাবুলারি গঠন করতে পারি না। তো আমরা সহজে যদি ভোকাবুলারি গঠন করা শিখি, তাহলে কেমন হয় দেখেন। আমি একটা টেকনিক, একটা নিয়ম শিখাই দিব। এই নিয়মের মাধ্যমে আমরা অতি সহজে অল্প সময়ের ভিতরে বিভিন্ন ওয়ার্ড গঠন করতে পারবো। কেমন? বলা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন মানে হচ্ছে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। আমরা ঘুম থেকে চোখ মেলে উঠে যা কিছু দেখতে পাই সব হচ্ছে নাউন। তো এই নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখেন, এখানে আমি একটা শব্দ লিখেছি ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে কালো। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি
আগামী ক্লাসে আমি 2 দিনের ভিতরে পার্টস অফ স্পিচটা আপনাদেরকে দেখাবো। বলছে ব্ল্যাক মানে কালো, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ শব্দ ব্ল্যাক। এখন এই ব্ল্যাকটাকে অতি সহজে আমরা এই অ্যাডজেক্টিভ থেকে এটাকে ভার্ব বানাতে পারি। কিভাবে? ব্ল্যাক শব্দের অর্থ হচ্ছে কালো, আর ব্ল্যাকেন শব্দের অর্থ হচ্ছে কালো করা। ব্ল্যাকেন শব্দের অর্থ কি হবে বলুন? কালো, কালো করা বা কালো রং করা। আপনি বলছেন যে আমি আমার দেওয়ালে কালো রং করেছি বা আমি আমার চুলটিতে কালো রঙে রাঙিয়েছি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক থেকে ব্ল্যাকেন, অর্থাৎ আমার সূত্রটা, আমার যে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখেন ওই একই নিয়মে ব্ল্যাক, ব্ল্যাকেন, একটা হচ্ছে ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। কি হবে বলুন? ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। আর এইটার এইটার ব্রাইটেন হবে, হ্যাঁ, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা। ব্রাইটেন মানে কি হবে? উজ্জ্বল করা। ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, ডার্ক মানে কি হবে? অন্ধকার। আর ডার্কেন, ডার্কেন শব্দের অর্থ হচ্ছে অন্ধকার করা। ডার্ক মানে অন্ধকার, আর ডার্কেন মানে হচ্ছে অন্ধকার করা। ডিপ শব্দের অর্থ হচ্ছে গাঢ়, ডিপেন মানে হচ্ছে গাঢ় করা। ডিপেন মানে কি হবে? গাঢ় করা। লাইট মানে হচ্ছে হালকা, লাইটেন হালকা করা। তাহলে এইগুলো আপনারা একটু পড়ুন তো, এখানে কি কি রয়েছে। সুমাইয়া আপা পড়বেন প্লিজ। ব্রাইট, ব্রাইটেন, ব্রড, ব্রডেন। হ্যাঁ, করা, ডার্ক অন্ধকার, ডার্কেন অন্ধকার করা, ডিপ গভীর বা গাঢ়, ডিপেন গভীর করা বা গাঢ় করা, লাইট আলো, আলো বা হালকা, লাইট হালকা, লাইটেন মানে হালকা করা। এটার সাথে হ্যাঁ, ডান পাশে পড়েন। ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা ভিজা। হ্যাঁ, বা ভিজা বা আর্দ্র। হ্যাঁ, মিশন হ্যাঁ, এখানে টিটা সাইলেন্ট থাকবে। ময়েশন অর্থাৎ সিক্ত করা বা ভিজানো। কুইক মানে দ্রুত, কুইকেন অর্থাৎ দ্রুত করা। হ্যাঁ, করা বা তাড়াহুড়া। হ্যাঁ, তাড়াহুড়া করা। দেওয়া, রেড মানে লাল, রেডেন লাল করা। লাল করা অর্থাৎ কোনো কিছুতে লাল রং করার ক্ষেত্রে রেডেন বলতে হবে। আমি দেওয়ালটিতে লাল রং করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রেডেন দা ওয়াল, আই হ্যাভ রেডেন দা ওয়াল। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এইখানে একটা এই শুধু এই কথাটুক মনে রাখবেন, একটা বাক্য নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। কি বললাম? নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। তার প্রমাণ দেখলাম এইগুলা। আমরা কোন জায়গায় যুক্ত যুক্ত করব? নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করব। হ্যাঁ, এরপর দেখেন, এরপর হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে, আগে বলেছি শব্দের শেষে, আর এখন বলছি প্রথমে। নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। শব্দের প্রথমে যোগ করব। যেমন দেখেন, অ্যাবেল মানে সক্ষম, ইনঅ্যাবেল মানে সক্ষম করা। অ্যাবেল মানে সক্ষম, আর ইনঅ্যাবেল মানে হচ্ছে সক্ষম করা। অ্যাক্ট মানে আইন, এনঅ্যাক্ট মানে হচ্ছে আইন করা। ক্লোজ মানে ঘনিষ্ঠ, ইনক্লোজ মানে হচ্ছে আবদ্ধ করা। কাউন্টার, কাউন্টার শব্দের অর্থ বিপরীত, এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে বিরোধিতা করা। আচ্ছা, এইগুলো তাজ ভাইয়া কাইন্ডলি একটু পড়বেন প্রত্যেকটার আগে। এটা কিন্তু ইন বলবেন না, বলতে হবে এন। অ্যাক্ট, এনঅ্যাক্ট, ক্লোজ, এনক্লোজ। হ্যাঁ, কাইন্ডলি একটু পড়বেন। মানে আইন, এনঅ্যাক্ট মানে আইন করা, ক্লোজ মানে ঘনিষ্ঠ বা নিকট, এনক্লোজ মানে আবদ্ধ করা, কাউন্টার মানে বিপরীত, এনকাউন্টার বিরোধিতা করা, কারেজ সাহস, এনকারেজ সাহস বা হ্যাঁ, উৎসাহ দেওয়া, হ্যাঁ, ডেঞ্জার মানে বিপদ, এনডেঞ্জার বিপদে ফেলা, হ্যাঁ, লার্জ মানে বড়, এনলার্জ মানে বড় করা, হ্যাঁ, দীর্ঘায়িত করা, লাইট মানে আলো, এনলাইট মানে আলোকিত করা, লিস্ট মানে তালিকা, এনলিস্ট মানে তালিকাভুক্ত করা, নভেল মানে মহৎ, এন নভেল মহৎ করা, রিচ মানে ধনী, এনরিচ ধনী করা বা সমৃদ্ধ করা। রিচ মানে ধনী, এনরিচ মানে হচ্ছে ধনী করা। তাহলে দেখেন এখানে আমি যদি বলি লাইট মানে হচ্ছে আলো, এটা বলতে পারেন। তো এই ওয়ার্ড গুলো কিভাবে আমরা মনে রাখবো? এগুলো দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে, তবেই মনে থাকবে। লাইট মানে আলো, আমি যদি বলি প্লিজ গিভ মি দা লাইট, আমাকে আলোটি দিন। আবার এনলাইটেন মানে আলোকিত করা, যদি বলা হয় উই শুড এনলাইটেন আওয়ার মাইন্ড
বাই রিসিভিং এডুকেশন, অর্থাৎ শিক্ষা লাভ করে বা শিক্ষা অর্জন করে আমাদের মনটাকে আলোকিত করা উচিত। উই শুড এনলাইটেন আওয়ার মাইন্ড, উই শুড এনলাইটেন আওয়ার মাইন্ড, আমাদের মনটাকে আলোকিত করা উচিত। উই শুড, হ্যাঁ শুড। দেখেন এনলার্জ মানে বড় করা। আমি যদি বলি তোমার মনটাকে একটু বড় করো, প্লিজ এনলার্জ ইওর মাইন্ড, হ্যাঁ অনেকের মন ছোট না, তো আমি বললাম যে মনটাকে একটু বড় করুন, এটা কি হবে এনলার্জ। দেখেন এটা একটা লম্বা বড় পিডিএফ, হ্যাঁ এটা আমাদের কিনে নিতে হয়, এটা আমার আপনাদেরকে দিয়ে দিব। এই পিডিএফ গুলো এগুলো কিন্তু অনেক মানে স্বর্ণ সমতুল্য, সোনার মতো মূল্যবান, এগুলো একটু পড়বেন। কত সহজে আপনি অনেকগুলো ভার্ব, অনেকগুলো শব্দ একবারে শিখতে পারতেছেন। নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। কি বলেছি? নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। হ্যাঁ, এখন এইখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে শব্দগুলো আপনি এখন পড়ে চলে যাবেন, একটু পরে মনে থাকবে না, কিন্তু মনে থাকবে, একটা সিস্টেম করতে হবে। আমি বলেছি যে এইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, লেখার দরকার নেই, আপনি বাক্যগুলো মনে মনে করবেন। অ্যাবেল মানে সক্ষম, আপনি বলবেন আই এম অ্যাবেল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম, আই এম অ্যাবেল টু ডু দা ওয়ার্ক। আপনি এনাবেল দিয়ে বাক্য রচনা করবেন, আই অ্যাম এনাবেল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে, ও সরি, এনাবেল মানে হচ্ছে সক্ষম করা, আই এনাবেল হিম টু ডু দা ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সক্ষম করি বা সমর্থ করি, সমর্থ করি বা সক্ষম করি। এইভাবে আপনারা বাক্য করবেন। আমরা দুইটা রুল দেখেছি, এই শীটে অনেক রুল রয়েছে, পরে আরেকটা রুল দেখেন, রুল 3, অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই বা আই এফ ওয়াই যোগ করে ভার্ব গঠন করা যায়। কি বলছে? নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই বা আই এফ ওয়াই যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখেন, বিউটি মানে সৌন্দর্য, আর বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। বিউটি মানে সৌন্দর্য, আর বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। রেয়ার মানে হচ্ছে বিরল, রেয়ার মানে কি হবে? বিরল। আর রেয়ারিফাই মানে বিরল করা, রেয়ারিফাই মানে বিরল করা। হ্যাঁ, এগুলো আপনারা অনেকে জানতেন, অনেকে জানতেন না, আজকে আবার পড়বেন। ফলস মানে মিথ্যা, আর মিথ্যা বর্ণনা করা, কেউ আপনার সামনে কোনো একটা ঘটনা সঠিক না বলে মিথ্যা বর্ণনা দিল, এটা হবে ফলসিফাই। ফলসিফাই মিথ্যা বর্ণনা করা। হ্যাঁ, তবে এই শীটটা আপনারা পড়ে ফেলবেন। এখানে দেখেন, সলিড মানে কঠিন, সলিডিফাই মানে ঘনীভূত করা, হ্যাঁ, আইডেন্টিটি মানে পরিচয়, আর আইডেন্টিফাই মানে পরিচয় করা বা শনাক্ত করা, পরিচয় করা বা শনাক্ত করা। হ্যাঁ, এইভাবে আপনারা এগুলো কাইন্ডলি একটু পড়বেন, এইগুলো খুবই সহজ। হ্যাঁ, তাহলে 3টা করে পড়া দিলাম, পড়া থাকবে রুল 1 2 3। হ্যাঁ হ্যাঁ, রুল রুল 1 2 3। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি 3টা রুল পড়া দিলাম, রুল 1 2 3। হ্যাঁ, এইটা 3টা পড়া দিব। হ্যাঁ হ্যাঁ ক্লাস অল্প অল্প বেশি কম হ্যাঁ হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি? এইটাই এইটাই হ্যাঁ হ্যাঁ। দেখেন, অল্প অল্প করে পড়া দিলে কি হয়, আপনারাও ভালোভাবে পড়তে পারবেন, এবং আমিও পড়াগুলো পরবর্তী ক্লাস আবার নিতে পারবো। আমি একটা উদাহরণ সবাইকে বলি, যে আমি অনেক খাবার খেলাম বা বাজার থেকে অনেক খাবার কিনলাম, কিন্তু এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত হলো না, এইটা ভালো, নাকি আমি অল্প খাবার কিনবো, অল্প খাবার খাবো, কিন্তু এটা যেন স্বাস্থ্যসম্মত হয়। তো লেখাপড়াটাও ঠিক সেরকম। হ্যাঁ পড়া যেটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটুক দিয়ে থাকে, এবং সেগুলো যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে। হ্যাঁ, আমরা যেন কথা বলা শিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এই 2 আইটেমের পড়া দিলাম, আর আরেকটা পড়া এখন আপনাদেরকে দিয়ে একটু করাতে চাই, এখানে একটু মৌখিক ভাবে একটু ওরাল টেস্ট করাতে চাই। এই যে দেখেন, টেন্স দিয়ে যেটা প্রতিদিন আমি করিয়ে থাকি, অন্যান্য গ্রুপ ব্যাচেও করিয়েছি, দেখেছেন। সে একটি চিঠি লেখে, হ্যাঁ এটা তাজ ভাইয়া প্রথমে এগুলো পড়বেন। হ্যাঁ, তারপর হচ্ছে সুমাইয়া। হ্যাঁ চিঠি লেখে, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে না, হি ডাজ নট রাইট এ লেটার। হ্যাঁ সে কি একটি চিঠি লেখে, হ্যাঁ ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ সে কি একটি চিঠি লেখে না, হ্যাঁ ডাজন্ট হি রাইট এ লেটার। হ্যাঁ সে কখন একটি চিঠি লেখে, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। হ্যাঁ। সে কখন চিঠি লেখে না, হোয়েন ডাজ হি রাইট এ লেটার। না, হোয়েন ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কখন চিঠি লেখে না, হোয়েন ডাজেন্ট হবে। হুম সে কেন চিঠি লেখে, হুম হোয়াই ডাজ হি রাইট এ লেটার। সে কেন চিঠি লেখে না,
Why doesn't he write a letter? হুম। সে কোথায় একটি চিঠি লেখে? হুম। Where does he write a letter? সে কোথায় একটি চিঠি লেখে না? Where doesn't he write a letter? হুম। সে কিভাবে একটি চিঠি লেখে? How does he write a letter? হুম। আচ্ছা, হাউ সে ডাজ হি কিভাবে রাইট একটি এ? চিঠি লেখে? হ্যাঁ হ্যাঁ, বলেন, হচ্ছে। হুম। সে কিভাবে একটি চিঠি লেখে না? How does he write a letter? সে কতবার একটি চিঠি লেখে? How often does he write a letter? হুম। সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে? হুম। How long does he write a letter? থ্যাংক ইউ। এরপর সুমাইয়া আপা এই বাক্যগুলো এবার পড়বেন। হ্যাঁ, তারপর আমি ওরাল প্র্যাকটিস করাবো। হুম। তো করবো। হ্যাঁ, অবশ্যই। সে একটি চিঠি লেখে। হি রাইট এ লেটার। হি রাইটস হবে আপা, হি রাইটস হবে। হুম। হুম। চিঠি লেখে না। সে কি একটি চিঠি লেখে না? ডাজ হি রাইট এ লেটার? হুম। সে কি একটি চিঠি লেখে? এটা হলো সে কি একটি চিঠি লেখে। হুম। Does he write? উল্টে গেছে আমার। হুম। He doesn't write letter. সে হুম। চিঠি লেখে না। হুম। Does he write letter? সে কি একটি চিঠি লেখে? হুম। সে কি একটি চিঠি লেখে না? Doesn't he write a letter? হুম। সে কখন একটি চিঠি লেখে? When does he write a letter? সে কখন চিঠি লেখে না? When doesn't he write a letter? সে কেন চিঠি লেখে? Why does he write a letter? সে কেন চিঠি লেখে না? Why doesn't he write a letter? সে কোথায় একটি চিঠি লেখে? Where does he write a letter? হুম। সে কোথায় একটি চিঠি লেখে না? Why doesn't he write a letter? সে কিভাবে একটি চিঠি লেখে? হুম। How does he write a letter? হুম। সে কিভাবে একটি চিঠি লেখে? সে কিভাবে একটি চিঠি লেখে না? How doesn't he write a letter? হুম। সে কতবার একটি চিঠি লেখে? How many times he write a letter? হুম। How many times does he How write? হুম। How না, এখানে দেখেন হাউ লং, আরেকটা দিবেন হাউ অফেন। আমি একটু বলে দেই, এটা আমাদের সামনে বারবার আসবে, একটু খেয়াল করবেন। এটা বলা হচ্ছে হাউ হাউ অফেন। হাউ অফেন মানে হচ্ছে কতবার। হাউ অফেন ডাজ হি রাইট এ লেটার, আর হাউ লং ডাজ হি রাইট এ লেটার। হাউ অফেন ব্যবহার করবেন আর হাউ লং ব্যবহার করবেন। হাউ লং আর হাউ অফেন দুইটা কিন্তু একই রকম। সে কতবার একটি চিঠি লেখে, সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে, সে কতবার বাজারে যায়। হ্যাঁ, হাউ মেনি টাইমস, হাউ লং। হ্যাঁ, এখানে দেখেন বলি, তো এই যে বাক্যগুলো, এখান থেকে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এই বাক্যগুলো আমরা একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে, মানে এই ড্রিলটার ভিতরে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলা। এর পরবর্তীতে রয়েছে, দেখেন এখানে ভার্ব পরিবর্তন করবেন, ড্রাইভ, ড্র, গো, প্লে, স্পিক। হ্যাঁ, বলা হচ্ছে সে একটি চিঠি লিখেছিল। হি রোট এ লেটার। হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। সে একটা চিঠি লেখেনি। সে একটা চিঠি লেখেনি। হি ডিডন্ট রাইট এ লেটার। সে কি একটা চিঠি লিখেছিল? সে কি একটা চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার? ডিড হি রাইট এ লেটার? ডিডেন্ট হি রাইট এ লেটার? আচ্ছা, এখানে দেখেন আমি একটু অন্যভাবে যদি বলি, তুমি রান্না করো। এটা তাজ ভাইয়া বলবেন, তুমি রান্না করো। ইউ কুক, এখানে আমি অবজেক্ট দিব না। কি রান্না করো সেটা বললাম না, বললাম যে তুমি রান্না করো। কি বললাম? ইউ কুক। কি হবে? ইউ কুক। তুমি রান্না করো। তুমি রান্না করো না। You didn't cook. ইউ You ডোন্ট do কুক। not cook. হ্যাঁ, ইউ ডু নট কি বলবেন? ডোন্ট। ইউ ডোন্ট কুক, তুমি কি রান্না করো? You do not. না, Do তুমি you কি cook? রান্না করো? ডু ইউ কুক। কি হবে? ডু ইউ কুক, তুমি কি Do you রান্না cook? করো? তুমি কি রান্না করো না, তখন কি হবে? ডোন্ট ইউ কুক। ডোন্ট ইউ Don't you? কুক, তুমি কি রান্না করো না? হ্যাঁ, আমি রান্না করি, তখন কি হবে? ইয়েস আই কুক। Yes. I না, আমি রান্না করি না, কি হবে? নো। নো, আই ডোন্ট কুক। আচ্ছা, যদি বলা হয় তুমি কি রান্না করো, প্রশ্ন করতে হবে হট দ্বারা, কি হবে? হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করো না, হোয়াট ডোন্ট ইউ। Don't you cook? হোয়াট ডোন্ট ইউ কুক, তুমি কেন রান্না করো, হোয়াই। Cook. এখানে ডুটা কেন দিতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসে। তুমি কেন রান্না করো, হোয়াই ডু ইউ কুক। Why do you cook? তুমি কেন রান্না করো না, হোয়াই ডোন্ট ইউ। Don't you cook? তুমি কখন রান্না করো, Do you cook? তুমি কখন ভাত রান্না করো। Do you cook rice? আর কি রান্না করো, তুমি আর কি কি রান্না করো। Hotels. 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 ডু ইউ কুক, হোয়াট এলস ডু ইউ কুক। তুমি ভাতের সাথে আর কি কি, তুমি তরকারির সাথে আর কি কি রান্না করো।
হোয়াট এলস ডু ইউ কুক উইথ কারি? কারি মানে তরকারি, কারি মানে কি হবে? তরকারি। আচ্ছা দেখেন, তাহলে এখানে হোয়াট এলস মানে হচ্ছে আর কি কি। এরপর সুমাইয়া আপা বলবেন তুমি ইংরেজি চর্চা করো, কি হবে? ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি ইংরেজি চর্চা করো না, ইউ ডোন্ট। Don't practice. তুমি কি ইংরেজি চর্চা করো? Do you practice English? তুমি কি ইংরেজি চর্চা করো না? Don't you practice English? হ্যাঁ আমি ইংরেজি চর্চা করি। Practice. ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। এখানে এম হবে না, ইয়েস আই এম হবে না, ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তখন এম হতো, ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা না আমি ইংরেজি চর্চা করি না, নো নো আই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ। এখানে ডোন্ট দিতে হবে, নো আই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ। কেন তুমি ইংরেজি চর্চা করো? Why do you practice English? কেন তুমি ইংরেজি চর্চা করো না? Don't you practice English? কেন তুমি ঔষধটি সময় মতো খাও না? You take medicine. টাইমলি, টাইমলি, হ্যাঁ টাইমলি অথবা ইন টাইম বা ওয়ান টাইম। বলছে হোয়াই ডোন্ট ইউ টেক মেডিসিন টাইমলি। হ্যাঁ কিভাবে তুমি ইংরেজি চর্চা করো? কিভাবে তুমি ইংরেজি চর্চা করো? How to? হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? আমি প্রসেন স্যারের সাথে ইংরেজি চর্চা করি। Practice English with Practice English with process. দেখছেন তাহলে কত সহজে কথা বলা যায়। হ্যাঁ তুমি কার সাথে ইংরেজি চর্চা করো? উইথ হুম, উইথ হুম, practice. উইথ হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? বলতে হবে আমি আমার বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করি, আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস। তাহলে এইভাবে ওরাল প্র্যাকটিস করাবো। আগামী ক্লাস থেকে গ্রামার ঠিক 30 মিনিট 30 মিনিট আলোচনা করব, আর 30 মিনিট হচ্ছে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। এইভাবে এগোলে আমার মনে হয় বিষয়টা আরো বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আমি চাই যে আপনাদের